হ্যালো এভরিওয়ান। প্রস্রাবে জ্বালা আমাদের একটা কমন ডিজিজ বলতে পারেন। বাচ্চা থেকে শুরু করে মিডিল এজ থেকে শুরু করে বয়স্ক অবধি প্রত্যেকটা এজে এই প্রবলেমটা আমাদের হয়। একটু হয়তো রোদে বেশি ঘুরলাম বা জল কম খেলাম তাতেই হয়তো প্রস্রাবে জ্বালা হয়। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে এই জ্বালার পেছনে আরো বড় বড় রোগও হতে পারে? আজকের আলোচনা হচ্ছে বার্নিং ইউরিনেশন, প্রস্রাবে জ্বালা। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালীচক 3 রুরাল হাসপাতাল। দেখুন, প্রস্রাব করার সময় নর্মালি আমরা যখন প্রস্রাব করি আমরা কিন্তু ফিলই করতে পারি না যে প্রস্রাব হচ্ছে আমাদের। তখনই আমরা ফিল করতে পারি যদি প্রস্রাবে কোনো রকম কোনো প্রবলেম হয়, যদি প্রস্রাবের কালার কিছু চেঞ্জ হয়, যদি প্রস্রাব করার সময় পেন কিছু হয়, ব্যথা জ্বালা পড়া যাই হোক না কেন, তখনই আমাদের সমস্যা হয় এবং তখনই আমরা ইমিডিয়েট ডক্টরের কাছে কনসাল্ট করতে যাই। তো প্রস্রাবে জ্বালা নিয়ে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন, প্রচুর জানে, অনেক কিছু মেডিসিনও হয়তো আপনারা খেয়েছেন। কিন্তু প্রস্রাবে জ্বালা কি কারণে হচ্ছে, তার পেছনে কি কি রোগ আসতে পারে এবং কি কি, এটা যদি ট্রিটমেন্ট ঠিকঠাক করে না করানো হয় তাহলে কিছু মারাত্মক ব্যাধি অবধি হতে পারে। বার্নিং ইউরিনেশন বা ডিসইউরিয়া যেটা নাম হচ্ছে মেডিকেল টার্মে, এটা বেসিক্যালি হয় যদি কোনো প্রস্রাবে কোনো ইনফেকশন থাকে, কিংবা ইউরিনারি ব্লাডারে কোনো ইনফেকশন যদি থাকে, বা কিডনিতে কোনো ইনফেকশন যদি থাকে, বা ইউরেথ্রাতে কোনো ইনফেকশন যদি থাকে, তবু এই কারণে হতে পারে। অনেক সময় কি হয়, অনেক সময় ডিহাইড্রেশন বলুন, কিংবা অনেকক্ষণ হয়তো রোদ্রে ঘোরাফেরা করেছে, তার সাথে সাথে জল খুব কম খেয়েছে, তার জন্য কিন্তু এই প্রবলেমটা আসে। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় খেলাধুলা করতে গিয়ে ফরেন পার্টিকেলস কিছু এন্ট্রি হয়, তাতেও কিন্তু একটা সেকেন্ডারি ইনফেকশনের জন্য হয়। মহিলাদের ক্ষেত্রে কি হয়, মহিলাদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স থাকে, তার সাথে সাথে অনেক সেকেন্ডারি ইনফেকশন কিছু হয়, তার জন্য কিন্তু প্রবলেমটা আসে। ছেলেদের ক্ষেত্রেও সেম প্রবলেম যেটা হয়, অনেক রকম ব্যাধি আছে যার কারণে কিন্তু আসতে পারে। প্রথম যে সমস্যার জন্য প্রস্রাবে জ্বালা হয় সেটার নাম হচ্ছে ইউটিআই। প্রিভিয়াসলি আমি ইউটিআই নিয়ে ডিসকাস করেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ইউটিআই নিয়ে ডিটেলসটা বুঝতে পেরে যাবেন যে ইউটিআইটা কি, এর পেছনে কারণ কি কারণে হচ্ছে। ইউটিআইটা কমন একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা কিসের জন্য হয়? একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। বেসিক্যালি 90% স্টেজের কোলাই ব্যাকটেরিয়ার জন্য এটা বেসিক্যালি দেখা যায়। কি হয়, একটা ইনফেকশন সিস্টাইটিস হতে পারে, বা ইউরেথ্রাইটিস হতে পারে, বা কিডনিতে ইনফেকশন হতে পারে, পাইলোনেফ্রাইটিস অনেক সময় হতে পারে। তার কারণটা হচ্ছে মেন ব্যাকটেরিয়া। সিস্টাইটিস বলতে কি, আমরা যদি ইউরিনারি ব্লাডে যদি ইনফেকশন হয় তাহলে সেটাকে সিস্টাইটিস বলবো। ইউরেথ্রাইটিস হচ্ছে যদি প্রস্রাবের যে নালীটা আছে, প্রস্রাব দিয়ে যে নালীটা বেরোয়, যে নালীটা দিয়ে প্রস্রাব বেরোয় সেই নালীটাকে ইউরেথ্রা বলা হয়, এবং সেটা যদি ইনফেকশন হয় সেটাকে ইউরেথ্রাইটিস বলা হয়। তো 1 নম্বর হচ্ছে ইউটিআই, মোস্ট কমন, ফিমেলদের ক্ষেত্রে সব থেকে বেশি কমন, মেলদের ক্ষেত্রে হয় কিন্তু 5:1, 5টা যদি মহিলার ক্ষেত্রে হয় তাহলে একটা ছেলেদের ক্ষেত্রে দেখা যায়। 2 নম্বর হচ্ছে এসটিডি। এসটিডি মানে কি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ভেরি কমন ডিজিজ, বেসিক্যালি ছেলেদের ক্ষেত্রে হয়। এটা ছেলেদের ক্ষেত্রে হওয়ার জন্য কি হয়, যখন মেলামেশা হয়, ফিজিক্যাল রিলেশন হয়, তখন মেয়েদের কাছে ডিজিজটা যায়, এতে অনেক রকম প্রবলেম আসে। কি সমস্যা আসতে পারে, যেমন গোনোরিয়া আসতে পারে, হারপিস কিছু হতে পারে, সিফিলিস আসতে পারে। এই প্রবলেমগুলো বেসিক্যালি হয়, তার জন্য ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, তার জন্য ইউরেথ্রাইটিস হয়। মেয়েদের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়, যখন মেলামেশা হয়, যখন সেই এসটিডির যে জীবাণুটা আছে সেটা মেয়েদের ইউটেরাসে যায়, সেখান থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়, ভ্যাজাইনাইটিস বা ইউরেথ্রাইটিস এটা হতে পারে, তার জন্য কিন্তু প্রস্রাবে জ্বালা আসতে পারে। তো এসটিডি ইজ ভেরি ভেরি কমন ডিজিজ একটা, যে প্রস্রাবে জ্বালার জন্য বা প্রস্রাবে ব্যথা, প্রস্রাব করার সময় ব্যথার জন্য। 3 নম্বর হচ্ছে ভ্যাজাইনাল ইনফেকশন। ইস্ট লাইক কিছু যে ইনফেকশন, ছত্রাক টাইপের কিছু ইনফেকশন হতে পারে, বা ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশনের জন্য ভ্যাজাইনাইটিস হয়, তার জন্য বার্নিং সেন্সেশন ইউরিন হয়। কিংবা দেখা যায় এসটিডি ইনফেকশন, যেটা বললাম এসটিডির জন্য অনেক সময় হতে পারে যে ভ্যাজাইনা, যেটা যৌনি কেন্দ্র মেয়েদের আছে, সেখানে ইনফেকশন হয়, সেখানে ইনফেকশন হওয়ার জন্য সেকেন্ডারিলি কি হয়, সেকেন্ডারিলি ইউরেথ্রাতে, প্রস্রাব নালীতে কিন্তু ইনফেকশন যায়, এতে কিন্তু ইউরেথ্রাইটিস বা বার্নিং ইউরিনেশন কিন্তু দেখা যায়। 4 নম্বর হচ্ছে প্রস্টাটাইটিস। প্রোস্টেট প্রেজেন্ট অনলি মেল পার্সনের ক্ষেত্রে একটা এজের পরে ইনফেকশন দেখা যায়। আমরা ওই জন্য প্রত্যেকটা পেশেন্টকে বলি 40-এর পরে অন্তত আপনার একটা প্রোস্টেটটা অবশ্যই দেখুন, পোস্টেটটা ইউএসজি একটা করুন, তার সাথে সাথে একটা ব্লাড টেস্ট করে পোস্টের ডিটেলসটা দেখুন যে কি অবস্থায় আপনার আছে পোস্টেট। মেলদের ক্ষেত্রে পোস্টেটে ইনফেকশন হওয়ার জন্যই এই সমস্যাটা কিন্তু আসতে পারে, বার্নিং ইউরিনেশন হয়। পোস্টাটাইটিস একটা ভেরি ভেরি কমন একটা ইনফেকশন, ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা হয়, এবং ছেলেদের ক্ষেত্রে এই জন্য প্রস্রাবে জ্বালা দেখতে পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে কিডনি স্টোন। প্রিভিয়াস প্রচুর আলোচনা করেছি কিডনি স্টোন নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তার কিছু ফুড নিয়ে আলোচনা করেছি, কি ফুড খাবো আমরা, কি ফুড খাবো না,
অনেক পেশেন্টের ডিসকাস করেছি, যত ভিডিও আছে তার থেকে কিডনি স্টোনে আমার মনে হয় বেশি ভিডিও আছে। যদিও আমি ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আরও চাইলে ডিটেলসটা দেখে নিতে পারবেন। বেসিক্যালি কিডনি স্টোন হোক বা ইউরেটারিক স্টোন হোক বা ব্লাডার স্টোন হোক, যে কোনো ধরনের স্টোন হলেই কিন্তু প্রস্রাবে জ্বালা আসতে পারে। তার কারণটাই হচ্ছে একটাই, যে যেহেতু সেকেন্ডারি একটা ইনফেকশন হচ্ছে বা প্রস্রাবটা আটকে থাকছে, যদি স্টোন সামনের দিকে থাকে, ইউরেথ্রার দিকে থাকে বা ইউরেটিক স্টোন থাকে, তাহলে কিডনিতে হাইড্রোনেফ্রোসিস হচ্ছে বা ব্লাডারে প্রস্রাব জমে থাকছে, এতে সেকেন্ডারি ইনফেকশন হয়ে কিন্তু প্রস্রাব জ্বালা হতে পারে। তো প্রস্রাব জ্বালার জন্য কিডনি স্টোন হোক বা ব্লাডার স্টোন হোক বা ইউরেথ্রিক স্টোন হোক বা ইউরেটারিক, যে কোনো স্টোন হোক না কেন, প্রস্রাব জ্বালার জন্য একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা ডিজিজ বলতে পারে। এবার 8 নাম্বার হচ্ছে ক্রনিক সিস্টাইটিস। সিস্টাইটিস বলতে ইউরিনারি ব্লাডে একটা ইনফেকশন, ক্রনিক লং টার্ম ধরে সিস্টাইটিস হয়ে আছে। এতে কি হচ্ছে, প্রস্রাবে জ্বালা কনস্ট্যান্ট একটা থাকে, আমাদের জল খাওয়া কম থাকে, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, জল খুব কম খেতে চায়, বাচ্চারা অনেক সময় এটা হয়, তার জন্য কিন্তু লং টাইম ধরে এটা সিস্টাইটিস থাকে। এটা লং টার্ম থাকার জন্য এই প্রবলেমটা কিন্তু হয়, যে একটা দীর্ঘদিন যাবত কিন্তু একটা প্রস্রাবে জ্বালা থাকে। 9 নাম্বার হচ্ছে ইরিটেন্টস। ইরিটেন্টস বলতে কোনো রকম হয়তো সাবান কিংবা লোশন কিংবা কোনো একটা প্রোডাক্ট দিয়ে হয়তো অনেক সময় কি হয়, অনেক সময় জায়গাটা পরিষ্কার করতে গিয়ে ইরিটেশন হয়, তার জন্য টেম্পোরারি একটা বার্নিং ইউরিনেশন কিন্তু আসতে পারে। তো একটা ডিটারজেন্ট হোক বা ইরিটেন্ট, যে কোনো ইরিটেন্টস হোক, তার জন্য অনেক সময় কিন্তু জেনিটাল এরিয়াতে দিলে কিন্তু একটা অনেক সময় ইরিটেন্টস টেম্পোরারি একটা জ্বালা কিন্তু আসতে পারে। এই প্রবলেমটার জন্য, জ্বালার জন্য কিন্তু একটা ইরিটেন্টস একটা দায়ী। মেনস্ট্রুয়েশন সাইকেল, দেখুন ফিমেলদের ক্ষেত্রে যেটা মাসিক যেটা হয়, বেসিক্যালি মাসিকের সময় কিন্তু একটা সেকেন্ডারি ইনফেকশন হয়ে অনেক সময় কিন্তু এই প্রবলেমটা আমাদের কাছে রোগীরা নিয়ে আসে, যে মাসিকের সময় প্রস্রাব জ্বালা হয়। তার কারণ হচ্ছে ইউরেথ্রা এবং ভ্যাজাইনাল ক্যানাল খুব ক্লোজলি রিলেটেড। তো পিরিয়ডসের সময় প্যাড নিতে হয়, তো প্যাডের জন্য ওই জায়গাটা ক্লোজ থাকে, তার জন্য কিন্তু এটা সেকেন্ডারি ইনফেকশন হয়ে ওই জায়গাটা কিন্তু ইউরেথ্রাইটিস একটা আসতে পারে, তার জন্য একটা বার্নিং সেন্সেশন বা একটা কনস্ট্যান্ট একটা পেন বা ডিসিউরিয়া কিন্তু থাকতে পারে। তো টোটাল যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করলাম, যে বার্নিং ইউরিনেশন জন্য কিন্তু এই টোটাল কারণগুলো দায়ী। যদি আমরা সঠিক সময়ে ট্রিটমেন্ট না করি তাহলে কি হতে পারে, সঠিক সময় ট্রিটমেন্ট যদি না করি তাহলে কনস্ট্যান্টলি একটা রিপিট একটা ইনফেকশন কনস্ট্যান্টলি থাকার জন্য সেকেন্ডারি ইনফেকশন অনেক সময় কিডনিতে এফেক্ট হয়, কিডনিতে এফেক্ট হওয়ার পরে একটা পাইলোনেফ্রাইটিস হয়, পাইলোনেফ্রাইটিস হয়ে সেকেন্ডারি ইনফেকশন হয়ে কিন্তু ক্রনিক রেনাল ফেলিউর বা রেনাল ড্যামেজ আসতে পারে। তার সাথে সাথে কিডনি স্টোনের ক্ষেত্রেও সেম জিনিস, যদি আমি লং টাইম ধরে ট্রিটমেন্ট না করি, আস্তে আস্তে স্টোনের সাইজ বড় হবে, বড় হওয়ার জন্য কিন্তু রেনাল ব্লক আসবে, হাইড্রোনেফ্রোসিস হবে, ব্যাকফ্লো থাকবে, তার সাথে কিডনি ড্যামেজ বা রেনাল ফেলিউর হওয়ার চান্সটা বেশি থাকে। তো আমাকে সঠিক সময়ে ট্রিটমেন্ট ডেফিনেটলি প্রয়োজন। সঠিক সময়ে ট্রিটমেন্ট না করে সেকেন্ডারি হিসাবে একটা কমপ্লিকেশন হিসাবে রেনাল ফেলিউর বা কিডনি ড্যামেজ কিন্তু হতে পারে। প্রচুর ভালো ভালো চিকিৎসা এর আছে বার্নিং ইউরিনেশনের জন্য। মডার্ন মেডিসিন বলুন, আয়ুর্বেদিক বলুন বা আমাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ক্ষেত্রে বলুন, প্রচুর ওষুধ আছে। কিন্তু হোমিওপ্যাথি হিসাবে কিছু স্পেসিফিক ওষুধ আছে যে ওষুধগুলো খুবই ভালো কাজ করে বার্নিং ইউরিনেশনের ক্ষেত্রে। কিন্তু তার আগে অবশ্যই একটা কেস ট্রেকিং বলুন, তার আগে একটা পেশেন্টের ডিটেলস নেওয়া বলুন, অবশ্যই নিতে হবে। তার কারণ হচ্ছে কেস ট্রেকিং এর উপর ভিত্তি করে কিন্তু মেডিসিন আমাকে জাজ করতে হবে। কিন্তু কিছু স্পেসিফিক ওষুধ যেমন ক্যান্থারিস খুবই ভালো কাজ করে, এপিস মেলিফিকা খুব ভালো কাজ করে, আর্সেনিকাম অ্যালবাম খুব ভালো কাজ করে, তার সাথে সাথে কি সালফার খুব ভালো রেসপন্স করে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এই ওষুধগুলো অবশ্যই একটা কেস ট্রেকিং এর প্রয়োজন আছে, কারণ বিভিন্ন ওষুধের বিভিন্ন রকম মডালিটি থাকে, বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক সিমটম থাকে, সেটা মিলিয়ে কিন্তু মেডিসিনটা দিতে হয়, সেই হিসাবে কিন্তু কাজ করে। তো বার্নিং ইউরিনেশন যে কোনো কারণে হোক না কেন, আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে অ্যাজ আর্লি অ্যাজ ট্রিটমেন্ট। যদি ট্রিটমেন্ট তার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন ডেফিনেটলি প্রয়োজন। ইনভেস্টিগেশন করার জন্য কি কি আমাকে করতে হবে, প্রাইমারিলি যেটা ইনভেস্টিগেশন রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, তাতে কিন্তু আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কোনো রকম কোনো ইনফেকশন আছে নাকি। কালচার করতে পারি, কালচার করলে কি ধরনের ব্যাকটেরিয়া আছে সেটা আমাকে বলে দেবে। তার সাথে কি করব, একটা ইউএসজি আমি কিউবি করতে পারি, কিডনি ইউরিনারি ব্লাডার করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে এর মধ্যে কোনো স্টোন আছে না, কোনো টিউমার আছে না, কোনো সেকেন্ডারি কিছু ইনফেকশন বা ক্রনিক সিস্টাইটিস কিছু আছে নাকি, বা ইউরেট্রিক কোনো স্টোন আটকে আছে নাকি। যে কোনো ধরনের প্যাথোলজি যদি থাকে তাহলে আমি একটা সিম্পল ইউএসজি করেও কিন্তু জানতে পারবো। তার সাথে সাথে আমি কি করতে পারি, একটা ইউরিয়া ক্রিয়েটিনিন কিডনি ফাংশন টেস্ট একটা করে নিতে পারি, যে আর কোনো রকম প্রবলেম কিছু হচ্ছে নাকি, রেনাল ফেলিউরের দিকে কিছু যাচ্ছে নাকি, তাহলে আরো কনফার্ম আমরা হতে পারবো।
তার সাথে সাথে লাস্টলি আমি একটা সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান আমি যদি কেউবি করি তাহলে কিন্তু আরো কনফার্ম হতে পারবো যে কিডনির সিচুয়েশনটা কি আছে, কোনো রকম কোনো সেকেন্ডারি কিছু প্রবলেম আছে নাকি, সিস্ট আছে নাকি, কিডনি স্টোন বড় আছে নাকি, বা ব্লাডারে কোনো সমস্যা আছে নাকি। তাহলে ইনভেস্টিগেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আরো কনফার্ম ডায়াগনোসিস করার জন্য, কনফার্ম ডায়াগনোসিস না হলে ট্রিটমেন্ট কনফার্ম হবে না, এবং ট্রিটমেন্ট ঠিকঠাক না হলে কমপ্লিকেশন আসতে পারে, ইভেন কমপ্লিকেশন আসলে রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ, আলটিমেটলি কিন্তু এক্সপায়ার বা ডেথ হতে পারে। তো আজকে আপাতত এটুকুই। নেক্সটে আরো কিছু ভালো আমরা টপিকস নিয়ে আসবো। অবশ্যই লাইক কমেন্ট তো ডেফিনেটলি করুন, তার সঙ্গে সঙ্গে শেয়ার করুন বিভিন্ন গ্রুপে। অবশ্যই সবাইকে জানিয়ে দিন যে ইউরিন বা বার্নিং এর জন্য, প্রস্রাব বার্নিং এর জন্য কি কি প্রবলেম দায়ী, যদি সঠিক সময় ট্রিটমেন্ট না হয় তাহলে কি কি হতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাহলে অবশ্যই নেক্সট ভিডিও করার জন্য আমি ইন্সপায়ার হব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, বেশি বেশি করে জল খান, তার সাথে সাথে হেলদি লাইফ লিড করুন। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।